দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে গঙ্গাসাগর মেলায় নজরদারি চালাতে কিছুদিন আগে গঠিত কমিটিতে ছিলেন রাজ্য সরকার ও মানবাধিকার কমিশনের একজন করে প্রতিনিধিদের পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে হাইকোর্টের কাছে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য সরকার। সেই পরিপ্রেক্ষিতে আজ নতুন কমিটি পুনর্গঠন করা হয়। দেখা যায় সেই কমিটি থেকে বাদ গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে এই চূড়ান্ত কোভিড স্থিতির মধ্যেও কলকাতা হাইকোর্ট আজ শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দেয়। এছাড়াও নির্বাচনেও মিলেছে অনুমতি। এই বিবিধ প্রসঙ্গ নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আদালতে হলফনামা দিয়ে রাজ্য সরকার আবার প্রমাণ করল যে 11 বছর ধরেই একই ট্র্যাডিশন তারা বজায় রেখেছে। পশ্চিমবঙ্গে যে সরকার চলেছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, সেটা তৃণমূল কংগ্রেস সরকার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গলায় গামছা দিয়ে আদালতের দরজায়ও যাননি, তিনি রাজ্য সরকারের কাছেও যাননি। বিরোধী দলনেতাকে রাখা হয়েছিল কোর্টের নির্দেশে। রাজ্য সরকার প্রশ্ন তুলেছে তার পলিটিক্যাল আইডেন্টিটি নিয়ে, তার রাজনৈতিক অবস্থান নিয়ে। রাজ্য সরকারের বক্তব্য যে বিরোধী রাজনৈতিক দলের নেতার বা বিরোধী দলনেতার ভূমিকা হলো সরকারের সমালোচনা করার, সরকারের বিভিন্ন নীতি সিদ্ধান্তের বিরোধিতা করার। তাই নীতি সিদ্ধান্তের বিরোধিতা যখন তিনি করছেন তাকে এই কমিটিতে জায়গাতে দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো একটা সাংবিধানিক পদমর্যাদার প্রশ্ন হলো বিরোধী দলের চেয়ার, বিরোধী দলনেতা এক্ষেত্রে পার্টির প্রতিনিধি নন। কোর্ট একবারের জন্য বলেনি কোনো পলিটিক্যাল প্রেজেন্টেশন সেখানে থাকছেন। এই কমিটিতে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি থাকতেন, এই পার্টির অন্য কোনো ব্যক্তিত্ব যদি থাকতেন, তাহলে তার বিরোধিতা করা যেত রাজনৈতিকভাবে। কিন্তু বিরোধী দলনেতাকে শুধুমাত্র রাজনীতির রঙে রাঙিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস এজির মাধ্যমে মহামান্য আদালতের সামনে উপস্থাপন করল, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক আচরণ। তাহলে সরকারের প্রতিনিধি মানে কি? সরকারের প্রতিনিধি মানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। পশ্চিমবঙ্গে কোনো রাজ্য সরকার নেই। পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেই সরকার শুধুমাত্র তৃণমূলের কাজকর্ম করবে। তৃণমূলের বাইরে সেই সরকারের কোনো অস্তিত্ব নেই। সেই সরকার কোনো অবস্থাতেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সরকার হতে পারবে না। সেই সরকার শুধুমাত্র তৃণমূলের ভোটার, তৃণমূলের সমর্থক, তৃণমূল কর্মীদের জন্য কাজ করবে। এই অবস্থানের মানে আর কি কারোর কাছে স্পষ্ট নয়। আজকে ভারতবর্ষের সংবিধান বিভিন্ন ক্ষেত্রে লিডার অফ দ্য অপোজিশন তাকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠা দিয়েছে। সংবিধানের মূল দর্শনই সেটা। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো রাইট টু ডিসেন্ট। একটি বিশেষ বিপরীত পরিস্থিতিতে, এই অতিমারির কারণে যখন গোটা মানব সভ্যতা একটা বিপর্যয়ের সম্মুখীন, সারা রাজ্য সারা দেশ যখন একটা বড় চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে, যখন কোভিড অতিমারির সংক্রমণ বেড়ে চলেছে, যখন সমস্ত সীমা, সমস্ত চিকিৎসক বিজ্ঞানীদের স্পেকুলেশনের বাইরে গিয়ে সংক্রমণ ছড়াচ্ছে, ঠিক তখন মহামান্য আদালতই চেয়েছিলেন যে রাজ্য সরকার এবং বিরোধী দলনেতাকে নিয়ে একটি কমিটি করা হবে। এক্ষেত্রে যে আচরণ তৃণমূল কংগ্রেস করল, এই আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ভারত সরকারের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী থাকেন, লিডার অফ দ্য অপোজিশন থাকেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকেন। তাহলে আগামী দিনে কি ভারতের প্রধানমন্ত্রী গিয়ে লিডার অফ দ্য অপোজিশনকে না রাখবার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে?
সেখানকার আইনজীবী, সরকারি আইনজীবী গিয়ে দাঁড়িয়ে পড়বে যে কোনো অবস্থায় বিরোধী দলনেতাকে কোনো সরকারি প্রক্রিয়ার মধ্যে রাখা যাবে না? এটা কোন রাজনীতি? আইনের ফাঁক বলে যে কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, তাহলে এটা সংবিধানের মূল দর্শন, তারই বিরোধিতা করছে বর্তমানের রাজ্য সরকার, এবং দুর্ভাগ্যজনকভাবে কোর্ট সেটাকে গ্রহণ করেছে। ইট ইজ ডেট্রিমেন্টাল টু দ্য বেসিক ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা ভারতীয় সংবিধানের কার্যত অমর্যাদা হয়েছে। এই রায় অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত। এই রায় ভারতীয় সংবিধানের দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই রায় সম্পূর্ণভাবেই আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন, এবং গোটা দেশও তাকিয়ে দেখবে এই রায়ের দিকে। স্বতঃপ্রণোদিতভাবে আমাদের দলের কোনো ব্যক্তিত্ব, বিরোধী দলনেতা, তিনি আজকে আদালতের দরজায় গিয়ে পৌঁছননি, তিনি একবারও বলেননি তাকে এই কমিটিতে রাখতে হবে। কিন্তু আজকে যে বিরোধিতা তৃণমূল কংগ্রেস করলেন, যে বিরোধিতা এইজির মাধ্যমে এস্টাবলিশ করলো, তাতে দেখা যাচ্ছে আরও 3টে যে মামলা হয়েছে সেটা হতে পারে কারোর ব্যক্তিগত পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে, কারোর রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে, কার ব্যক্তিকে নিয়ে কারোর রিজার্ভেশন থাকতে পারে, সংকীর্ণতা থাকতে পারে, বিভিন্ন ক্ষেত্রে তারা করতে পারে। কিন্তু রাজ্য সরকার সরাসরি দাঁড়িয়ে যেভাবে আজকে বিরোধী দলনেতার বিরোধিতা করলেন শুধুমাত্র রাজনীতির কারণে, এতে আবার তারা নতুন করে প্রমাণ করে দিলেন যে 11 বছর পেরিয়ে গেলেও এই সরকার কিন্তু নিজেদের রূপ, নিজের চলার পথকে কোনোভাবে বদলে দেননি। আজকে যেভাবে মেলা চলেছে, কোর্ট অনুমতি দিয়েছে, কিন্তু আবার ভেবে দেখার দরকার যে বিপুল সংখ্যক মানুষ আজকে গঙ্গাসাগরে পৌঁছচ্ছেন, আজকে তাদের নিয়ন্ত্রণ করবার মতো কোনো ধরনের ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে রাজ্য সরকারের আছে কিনা? আজকে মানুষের জীবনের কি কোনো দাম নেই? আজকে কোর্ট নিজে ভার্চুয়ালি তাদের কাজকর্ম চালাচ্ছে। মহামান্য বিচারপতিদের জীবনের দাম আছে, কিন্তু সাধারণ মানুষ, অবনতি মানুষ এই যে সরকারের গাফিলতির জন্য বেরিয়ে যাচ্ছেন, তাদের কি জীবনের কোনো মূল্য নেই? কোর্ট নিজে সংক্রমণের কারণে সরাসরি হিয়ারিং নিচ্ছেন না, দীর্ঘদিন যাবৎ নিচ্ছে না। বিচার ব্যবস্থার স্লথ হয়ে গেছে, প্রক্রিয়া স্লথ হয়ে গেছে। ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে কোর্ট এই মেলারকে যেভাবে সরকার চাইছে সেই মেলার অনুমতি দিলেন। আমার মনে হয় আদালত পুনর্বিবেচনা করবেন ঘটনাটি। এই সরকার তো খেলা মেলার সরকার, তারা চাইবেন খেলা হোক, মেলা হোক। আজকে নির্বাচনকে কেন্দ্র করে যে তামাশা তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন 7 দিন বেরোবেন না বাড়ি থেকে, 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। রাজ্যের নির্বাচন দপ্তর তারা বিজ্ঞপ্তি জারি করে রাজনৈতিক দলেদের কাছে নির্দেশ পাঠাচ্ছে, মিটিং মিছিল সম্পূর্ণ বন্ধ করতে হবে, প্রচার অনলাইনে করতে হবে, প্রচার ভার্চুয়ালি করতে হবে। অর্থাৎ কোর্ট কি এটা মেনে নিচ্ছেন যে সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তের যারা সমস্ত মানুষ আছেন তারা প্রত্যেকে টেকনোস্যাভি? পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এবং ওই 4টি যে কেন্দ্রে নির্বাচন হয়েছে সেখানে প্রত্যেক মানুষ স্মার্টফোন ব্যবহার করেন, তাদের কাছে পৌঁছানো যাবে। নির্বাচন মানুষের জন্য, মানুষ নির্বাচনের জন্য জন্ম নেয়নি। তাই যে নির্বাচন প্রায় 3 বছর ধরে পেন্ডিং আছে, সেই নির্বাচনকে আমরা আবেদন করেছিলাম 1 মাসের জন্য পিছিয়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী বলছেন বাড়িতে থাকুন, নির্বাচন কমিশন বলছে, মাফ করবেন, নির্বাচন দফতর বলছে মিটিং মিছিল বন্ধ। তৃণমূল কংগ্রেসের এক নেতা বলছেন আগামী 2 মাস সমস্ত কিছু বন্ধ থাকুক। কিন্তু তারপরেও মেলা চলছে, তারপরেও নির্বাচন চলছে। কোনটা তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড আর কোনটা ফেস সেভিং, কোনটা ইমেজ বিল্ডিং, আজকে সেটা আমাদের কাছে একটু দুর্বোধ্য হয়ে উঠেছে। আজকে মানুষ কার্যত প্রতারিত হচ্ছেন। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে অনেক সরকার ব্যর্থ। সারা পৃথিবীতে এমন কোনো সরকার দাবি করেনি যে তারা সম্পূর্ণ সংক্রমণকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন, কিন্তু প্রত্যেকে সাধ্যমতো প্রচেষ্টা করছেন, সততার সঙ্গে প্রচেষ্টা করছেন, আন্তরিকতার সঙ্গে তারা চেষ্টা করছেন যেভাবে হোক এই অতিমারীকে যাতে বন্ধ করা যায়।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে সেই অতিবারই পশ্চিমবঙ্গে কার্যত আমরা আমন্ত্রণ জানিয়ে এসেছি বর্ষ শেষের দিক থেকে। একদিকে এই সরকার সমস্ত সাংবিধানিক পদগুলোকে অস্বীকার করছে, বিরোধী দলনেতার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত কদর্য ভাষায় সাংবিধানিক প্রধান রাজ্যপালের ওপর আক্রমণ নেমে আসছে। প্রধানমন্ত্রীর পাঞ্জাব সফরকে কেন্দ্র করে, পাঞ্জাবের দুর্ভাগ্যজনক এবং সন্দেহজনক ঘটনাকে কেন্দ্র করে আজকে তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস এখন কার্যত নিজেদের পশ্চিমবঙ্গকে আর অঙ্গরাজ্য হিসেবে ভাবছে না। তারা মনে করছে এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন পশ্চিমবঙ্গ তারা এখানে তৈরি করে ফেলেছেন। এই অবস্থার মধ্যে দিয়ে সরকার চলেছে, এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যবাসীকে। এই পরিস্থিতির মধ্যে আবার কোর্ট বলছেন 2 দিন সময় দিয়েছেন। এরকম দেখতে দেখতে তো নির্বাচন চলে আসবে, নির্বাচনের পরে হিয়ারিং হবে কিনা সেটা আমাদের জানা নেই, কিন্তু কোর্টেরও এই অবস্থান অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্পষ্ট কোনো নির্দেশ কোথাও কেউ দিতে পারছেন না। সরকারি চিকিৎসা কার্যত স্তব্ধ হয়ে গেছে। কয়েকটি সরকারি হসপিটাল বিজ্ঞপ্তি জারি করে কোন কোন বিভাগে শল্য চিকিৎসা বন্ধ আছে তারা ঘোষণা করছেন, কিন্তু কার্যত সাধারণ চিকিৎসা, কোভিড বাদ দিয়ে অন্য চিকিৎসার জন্য আর কোনো পথ খোলা নেই। সরকারি ডক্টরসরা কতজন আক্রান্ত হয়েছেন, সেই সংক্রমণ কত মানুষের হয়েছে, ডক্টরসদের হয়েছে, তার কোনো পরিসংখ্যান ঠিকঠাক এখনো মানুষের সামনে নেই। ডায়মন্ড হারবার হসপিটালে একদিনের জন্য কোভিড টেস্ট বন্ধ হয়ে গিয়েছে। সেখানে টেকনিশিয়ান, ইনফিউশনিস্ট যারা আছেন তাদের মধ্যে 27 জনের মধ্যে 20 জন সংক্রামিত হয়েছেন। বিভিন্ন বড় বেসরকারি হসপিটালেও সংক্রমণের সংখ্যা প্রায় সেই রকমই। সেখানেও বহু নামি দামি চিকিৎসক যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হয়, তারা কেউ ওপিডিতে বসছেন না, তারা কোনো সরাসরি কোনো পেশেন্টকে দেখতে পাচ্ছেন না। হয় তিনি সংক্রামিত, আর না হলে সংক্রমণের আশঙ্কায় তিনি সামনে যেতে পারছেন না। এই অসহায় অবস্থার মধ্যে কিন্তু মেলা চলবে, এই অসহায় অবস্থার মধ্যে জনপ্লাবন চলবে, এই অসহায় অবস্থার মধ্যে রাজ্য সরকার নিজেদের পলিটিক্যাল এজেন্ডাকে বাস্তবায়িত করবে। এই অসহায় অবস্থার মধ্যেও কিন্তু নির্বাচন হতে চলেছে। আগামী কয়েকদিন আর নির্বাচনের বাকি আছে, কিন্তু এখনো পর্যন্ত আইনের জালে ওই কোর্টের টেবিলের ওপরে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে। এই অবস্থান এর আমরা তীব্র বিরোধিতা করছি, এবং যেভাবে এই সরকার কার্যত বলে দিল যে এই সরকারটা শুধুমাত্র তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, তৃণমূলের সমর্থক, তৃণমূলের শুভানুধ্যায়ী এবং তৃণমূলের ভোটারদের সরকার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আজকে কোর্টে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে ভোট না করার পেছনে কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পাচ্ছেন না তারা। তার কারণ কোথাও কোনো লকডাউন নেই, স্বাভাবিক জনজীবন চলছে, ভোট করতে আপত্তি করতে অসুবিধা। ভোট মানুষকে নিয়ে হয়। যেখানে নির্বাচন হচ্ছে, কজন মানুষ নির্বাচন কেন্দ্রে আসবেন, কজন মানুষ ভোট কেন্দ্রমুখী হবেন। সংক্রমণের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যমে বা সরকারি ওয়েবসাইটে, বাস্তব ক্ষেত্রে তার অনেক গুণ বেশি হচ্ছে সংক্রমণের মাত্রা। ডক্টরসরা অ্যাডভাইস করছেন যে যখন শ্বাসকষ্ট হচ্ছে না, যদি জ্বর এসে থাকে, জ্বর কমে গেলে আপনারা বাড়িতে থাকুন, সেলফ আইসোলেশনে থাকুন, আগামী 7 দিন বাড়ি থেকে বেরোবেন না, তারপরে সুস্থ বোধ করলে বেরোবেন। এই যেখানে পরিস্থিতি, যেখানে মানুষ আতঙ্কিত রাস্তায় নামতে পারছেন না, যেখানে নির্বাচন কমিশন নিজে বলছেন যে মিছিল করবে না, যেখানে কোর্ট হিয়ারিং নিচ্ছে ভার্চুয়ালি, সেখানে কি করে একটা নির্বাচন হয়? মুখ্যমন্ত্রী তো নিজে বলছেন এই অবস্থা সংকটজনক। কোর্ট নিজে, নির্বাচন কমিশন মানে দপ্তর, তারা বলে দিচ্ছে যে মিটিং মিছিল করবেন না। কোর্ট ভার্চুয়ালি হিয়ারিং নিচ্ছে, আর শুধু নির্বাচনটা হবে? নির্বাচনটা কি হোয়াটসঅ্যাপে হবে, না নির্বাচন অনলাইনে হবে? কে যাবে ফিজিক্যালি ভোট দিতে? তো অর্থাৎ মানুষকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন হবে। তৃণমূল জনগণতান্ত্রিক যে ভোট করে সেই ভোট করবে। বিরোধীরা প্রচার করতে পারবে না, বিরোধীরা বাড়িতে যেতে পারবে না,
বিরোধীদের পতাকা লাগালে, ফ্লেক্স লাগালে এই বিপরীত পরিস্থিতিতেও সেগুলো ছেঁড়া হচ্ছে অত্যন্ত দায়িত্বের সঙ্গে। সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তো এই পরিস্থিতিতে নির্বাচন কিভাবে হবে? দিলীপ ঘোষকে যেভাবে হ্যাকেট করা হয়েছে, দিলীপ বাবু নিজেও বসে গিয়েছেন, কি বলবেন? দিলীপ ঘোষকে যেভাবে হ্যাকেট করা হয়েছে বলে অভিযোগ, পুলিশ যেভাবে আটকেছে, দিলীপ ঘোষ নিজেও বসে প্রতিবাদ জানিয়েছেন। স্বাভাবিক তো, এটাই তো প্রক্রিয়া, এভাবেই সরকার চলেছে। একদিকে বিজেপির মিছিল, হ্যাঁ বেশি হয়েছিল, মানুষ আবেগতাড়িত হয়ে মিছিলের লোক সংখ্যা বেশি হয়েছিল, সেখানে পুলিশ তার কাজ করেছে, গ্রেপ্তার করেছে। যদি সেটা মেনেও নেওয়া যায়, একই সঙ্গে বিধাননগরের একজন কাউন্সিলর বিরাট মিছিল বার করলেন, সেখানে কোনো পুলিশকে চোখে পড়ল না। তো এই বিভাজনের রাজনীতি সর্বত্র, এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের জন্য কোনো আইন নেই, তারা আইনের ঊর্ধ্বে। আইন বা সরকারি নির্দেশিকা, নিষেধাজ্ঞা যা আছে সেটা শুধুমাত্র বিজেপির জন্য। গঙ্গাসাগর মেলা নিয়ে যখন এর মধ্যেই বিতর্ক চলছে, তো রাজ্য সরকারের পক্ষ থেকে কেদুলি মেলারও সবুজ সংকেত দিয়ে দেওয়া হলো। অন্যদিকে মকর সংক্রান্তি স্নান নিষিদ্ধ করে দিল বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার কোভিডের জন্য। এটা আদালতের বোঝা উচিত, এটা আদালতের জানা উচিত। আমরা বিচার বিভাগের কাছে এবং বিচারপতিদের একটা মানবিক মুখ চাইছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার। এই সরকার মেলার সরকার, এই সরকারে মেলা হবে। এটা ঠিকই যে মেলার সঙ্গে অনেক মানুষের জীবন জীবিকা যুক্ত আছে, এটা ঠিকই মেলা বন্ধ হয়ে গেলে বহু মানুষ অর্থনৈতিকভাবে তারা একটা বিপর্যস্ত অবস্থায় থাকবেন, এটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু এই বিশেষ ক্ষেত্রে তো কোনো নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। এই সরকার কোথাও কোনো নিয়ন্ত্রণ করবে না, শুধুমাত্র এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করবে। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। কাশী বিশ্বনাথ মন্দিরের পায়ের কর্মীদের 100 জোড়া পাটের জুতো উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই জায়গা দাঁড়িয়ে বিরোধীদের প্রশ্ন তুলছে, শ্রমিকরা ক্ষতবিক্ষত পায়ে হেঁটে বাড়ি ফিরছেন, কতজন মারা গিয়েছেন তার কোনো হিসেব নেই। মন্দিরের পায়ের কর্মীদের প্রতি দরদ এই মুহূর্তে উঠলে বলছে বিজেপি। এইসব এই প্রশ্নের উত্তর দেবো না, এগুলো ঠিক রাজনৈতিক প্রশ্ন নয়। যারা এটা নিয়ে মন্তব্য করছেন যে রাজনৈতিক দলে, আমার মনে হচ্ছে তারা ইস্যুহীনতায় ভুগছেন। যারা আপেল চাষ করবার জন্য নিয়ে এসেছিলেন ভিন্ন রাজ্য থেকে এ রাজ্যে, আপেল চাষের ব্যবস্থা হয়েছিল দেখেন, গাছে আপেল হয়নি, ফুলে কুঁড়ি আসেনি, তারা যেখানে চাষ করতে যাবার আবার সেখানে ফিরে গেছেন। যে রাজ্যে 70 লক্ষ শ্রমিক পরিযায়ী বাইরে কাজ করছেন, যে রাজ্যে 100 দিনের কাজে 1 নম্বর গোটা ভারতবর্ষের মধ্যে, যে রাজ্যের কারণে আজকে কর্ণাটকের ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা, তারা কতটা শ্রমিক দরদি, তারা কতটা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করছেন, বা তারা শিক্ষিত বেকার যুবকদের পাশে কিভাবে দাঁড়াতে পারছেন, নতুন করে বলবার প্রয়োজন নেই। সরকারের প্রত্যেকটা নিয়োগ বন্ধ। স্কুলে এই মুহূর্তে 87,000 শূন্য পদ আছে, নিয়োগ সম্পূর্ণ করতে পারছেন না। প্রত্যেকটা নিয়োগের তালিকা কোর্টে চ্যালেঞ্জড হচ্ছে। কমিশন বলেছে সংশোধিত গাইডলাইন আমরা জারি করে দিয়েছি, মানে কোভিড পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে, ভোট প্রচার করতে হবে, গাইডলাইন জারি করছে। মানুষ এখন অনেক বেশি সচেতন, মানুষ সচেতন বলেই তো মানুষ বেরোতে পারছেন না। বলছে যে কমিশন গাইডলাইন বাস্তবায়নে সাহায্য করে, তাহলে নির্বাচন করতে তো কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই নির্বাচন করতে, মানুষবিহীন নির্বাচন করতে কোথাও কোনো অসুবিধা নেই। তারা নির্দেশিকা জারি করেছেন, বিরোধী রাজনৈতিক দল প্রচার করতে পারবে না, তারা রাস্তায় নামতে পারবে না, মিটিং মিছিল করতে পারবে না, ফ্ল্যাগ লাগালে, হোর্ডিং লাগালে সেগুলোকে ছেঁড়া হবে। কেউ নতুন দলে যোগ দিলে বা কোন এজেন্ট বুথে বসছেন, আগাম তার বাড়িতে লোক পৌঁছে যাবে, সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। মুখ্যমন্ত্রী বলছেন বাড়ি থেকে বেরোবেন না, সংক্রমণ চূড়ান্ত, হসপিটালে কোনো বেড নেই, ট্রামে বাসে এখনো মানুষ বাঁদর ঝোলা, রাত্রি আবার সময়সীমা কমিয়ে লকডাউনও চলছে, রাত্রিবেলা কারফিউ চলছে, নাইট কারফিউ সেটা চলছে, মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু তারপরেও নির্বাচনটা হবে, কারণ মানুষ সচেতন মানুষ অত্যন্ত সচেতনভাবে সংক্রমণের ভয়ে আজকে তারা বাড়িতে থাকবেন, আর ওই জনগণতান্ত্রিক ভোট হয়ে যাবে সব জায়গায়। গতকাল থেকে যেটা হচ্ছে, ডায়মন্ড হারবারে ডক্টর সব বিল করছেন, আজকে আবার স্বামী বিবেকানন্দের ছবি দিয়ে তিনি জানিয়েছেন যে 12 তারিখ 30,000-এরও বেশি কোভিড টেস্ট হবে ডায়মন্ড হারবারে।
একদিকে গঙ্গাসাগর নিয়ে এক রকমের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আদালতের, অন্যদিকে ডায়মন্ড হারবার নিয়ে পৃথক অবস্থান, পৃথক একটা এ সমস্ত স্ববিরোধিতা দ্বিচারিতা। ওখানে এমপি কাপ যে ফুটবল যোগ্য হয়েছিল, ওই মঞ্চে যারা ছিলেন ওনার সঙ্গে তারা অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন। ডায়মন্ড হারবার হসপিটালের ৪৫ জনের বেশি ডক্টরস তারা সংক্রামিত, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের জীবন বিপন্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একদিনের জন্য সম্পূর্ণ কোভিড টেস্ট বন্ধ রাখা হয়েছিল। ঠিক তারপরে টেকনিশিয়ান না থাকার কারণে পরে বিভিন্ন হসপিটালের অধ্যাপকদের সেখানে নিয়ে গিয়ে আবার টেস্ট চালু করবার ব্যবস্থা হয়েছে। তারাও RT-PCR কম করছেন এবং পরিবর্তে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বেশি করছেন। এটা হচ্ছে ডায়মন্ড হারবার সরকারি হসপিটালের পরিস্থিতি। আপনারা সাংবাদিকরা যান, আপনারা এই মুহূর্তে গিয়ে দেখুন ডায়মন্ড হারবারের সরকারি হসপিটাল কোন অবস্থায় আছে। আর তারপরে এই প্যালেস অন দ্য হুইল নাকি বললেন যেন, ডক্টরস অন দ্য হুইল, ওই সমস্ত তারপরে চলবে। আচ্ছা, কমিশন যখন নাকি মানুষের উপরে আস্থা রাখছে, ভোটারের উপরে, মানুষ সচেতন, তখন কোর্ট কিন্তু প্রশ্ন তুলেছে ভোটকর্মী পর্যাপ্ত পাওয়া যাবে তো এই আবহের মধ্যে? যদি পাওয়া যাবে কি যাবে না, কমিশনকে বলেছে আপনারা হলফনামা দিয়ে জমা দিন। ভোটার নিয়ে নয়, ভোটকর্মী নিয়ে প্রশ্নটা। এটা তো আদালতের বিচার্য বিষয়, ভোটকর্মী পাবে কি পাবে না। আদালত এই প্রশ্নটা করা উচিত যে টার্ন আউট কত হবে, নিজের ভোট নিজে কতজন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে দেবেন, বয়স্ক মানুষরা তারা বাড়ি থেকে বেরোবেন কিনা। মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হলো ভোট, সেই ভোট হবে মানুষবিহীন। যেখানকার মানুষ সেখানে ভোট দিতে পারবেন না, বাইরের মানুষ তাদের কষ্ট বা সচেতনতা লাঘব করবার জন্য এবং সচেতন হয়ে তারা গিয়ে ভোটটা দেবেন। এই ভোট তৃণমূল চায়, এই ভোট তৃণমূল সরকার চায়, এই ভোট তৃণমূলের নির্বাচনী দফতর চায়। কমিশনের আইনজীবীকে আজকে চিফ জাস্টিস প্রশ্ন করেছেন যে আপনারা কি জানেন কতজন কোভিড আক্রান্ত, কোন এলাকায় কত কন্টেনমেন্ট জোন রয়েছে, এবং সেই বিষয়ে জানানোর জন্য তারা সময় চেয়েছিলেন। স্টেট এবং কমিশন দুপক্ষকেই হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে এই বিষয়ে বিশদ তথ্য, এবং তার সঙ্গে এই পর্যবেক্ষণও দিয়েছেন চিফ জাস্টিস যে কমিশন তো চাইলে স্বাধীনভাবে এখন ভোট স্থগিত করতেই পারে। কি বলবেন এখন? দেখুন, মানুষ এই সমস্ত শুনতে চায় না। কমিশন কি বলছে, রাজ্য সরকার কি হলফনামা দিচ্ছে, এ নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। যেখানে নির্বাচন, মানুষ বলছেন এখানে এখন আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়। মানুষ এই মুহূর্তে নির্বাচন চাইছে না। এবার কোর্ট কি চাইছে, কোর্ট কোন লেখা চাইছে, এসব কোর্টের ব্যাপার। মানুষ এ সমস্ত তত্ত্ব কথায় বিশ্বাস করে না। মানুষ এই মুহূর্তে নির্বাচন চায় না। মানুষ চায় অন্তত 1 মাস 1.5 মাস নির্বাচনটা পিছুক, ভোটটা পরে হোক। আমরা দলের পক্ষ থেকে বলেছি যে অন্তত 1 মাস ভোটটা পিছিয়ে দেওয়া হোক। তার মধ্যে খবর এসেছে অ্যাডভোকেট জেনারেল তিনিও কোভিড পজিটিভ। অ্যাডভোকেট জেনারেল কোভিড পজিটিভ। এটা তো নির্বাচনে কোনো বাধা পাচ্ছে না, তিনি তো ভোট কর্মী নন। এটা পরের দিন বলবে ওনাকে। দিলীপ একটা পোস্ট করছেন, সেটা হচ্ছে স্কুল কলেজ সবই বন্ধ, পানশালা থেকে রাজ্যের রোজগার হয়, সেই কারণেই তৃণমূলের নেতাদের ভোটের প্রতি এত আগ্রহ। বলেছি, দিলীপ তো বলে দিয়েছে। সরকারকে রোজগার করতে হবে, রাজ্যে তো কোনো বিনিয়োগ নেই। এক্সাইজ একটা বড় দফতর, ঠিকই বলেছেন।